শুভ সকাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার অনলাইন ক্লাসে। আমি সুব্রত, তোমরা চেনো সবাই। আজকে প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, এই অধ্যায় সম্পর্কে তোমরা অলরেডি দুটো ক্লাস পেয়েছো। আমরা এস ব্লক, পি ব্লক এবং ডি ব্লক এবং এফ ব্লক মৌল সম্পর্কে শুনেছি, বৈশিষ্ট্যগুলো দেখেছি। ওগুলো ছিল একদমই প্রথম বা প্রারম্ভিক অবস্থার কিছু কথা। আমরা ওইখানে একদমই বেসিক লেভেলের কথাগুলো বলেছি। আজকে যে টপিকগুলো থেকে সাধারণত পরীক্ষায় কোশ্চেন হয় সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা পড়ব অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল তোমরা নর্মালি সংজ্ঞাটা আমি বলেছি, সংজ্ঞাটা কি ছিল। অবস্থান্তর মৌল আমি একটু বলি। পর্যায় সারণীর ডি ব্লক মৌল যাদের সুস্থিত আয়নের ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলা হয়। আমি একটু লিখে দেই তাহলে। ডি ব্লক মৌলের যে সকল মৌল সুস্থিত আয়ন আংশিকভাবে পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলা হয়। ওকে, আমরা যদি দুই একটা উদাহরণ দেখি, যেমন আমরা যদি বলি কপার 29, এটা Cu2+, এটা হলো তার সুস্থিত একটা আয়ন। এটা আমি যদি ইলেকট্রন বিন্যাস করি, প্রথম 18টাই মৌলর ইলেকট্রন এখানে দিলাম আর্গন, আর 18টা দিয়ে 3D4S, এ 4S এ থাকে একটা, সেখানে আমরা 0 হবে আর এখানে হবে 9। ওকে, ঠিক একইভাবে আমরা যদি অন্য আরেকটা করি, ক্রোমিয়াম 24, এখানে 18 আর্গন, 3D4S। ক্রোমিয়াম যদি 3+ হয় তাহলে এখান থেকে একটা ইলেকট্রন বের হবে আর এখান থেকে দুটো, তাহলে কি হবে 3D3 4S 0। কিন্তু আমি যদি জিঙ্কের কথা চিন্তা করি, জিঙ্ক 30, এটা জিঙ্ক 2+ আকারে থাকে, এখানে 18, তাই 3D4S এ দুইটা থাকে, সেখানে 0টা আর এখানে থাকবে তাহলে 10টা। এটা কিন্তু অবস্থান্তর মৌল নয়। ওকে, এখন অবস্থান্তর মৌল কী ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করে আমরা সেগুলো একটু দেখি। বৈশিষ্ট্যগুলো দেখি, খুব গুরুত্বপূর্ণ এগুলো। মনে রাখবা, যে কয়টা বৈশিষ্ট্য লিখে দিব তার ব্যাখ্যা নিয়ে তুমি 3 থেকে 7 মার্কের কোশ্চেন পাবা। বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ: 1, পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। জারণ অবস্থা প্রদর্শন করে। ওকে, কিভাবে পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে? যেমন আমি যদি লিখি যে আয়রন 26, এটাকে আমি যদি ইলেকট্রন বিন্যাস করি, আমি কি কি ইলেকট্রন বিন্যাস পাবো? আর্গন 3D4S, তাহলে 3D এখানে 18টা, 18 আর 2 20, 20 আর 6 26, এটা একটা ইলেকট্রন বিন্যাস আমরা পাবো। ওকে, এখন আমি যদি লিখি Fe2+, তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছ, 26, তাহলে কি হবে 18, 3D4S, এখানে যে দুইটা ইলেকট্রন বের হয় তাই থাকবে কত? 3D6 4S 0। ঠিক একইভাবে Fe3+, 26, এখানে 18, 3D5 4S 0, এই দুটোটাই সুস্থিতি,
সুস্থিত থাকে, তার মানে আমি বলতে পারি যে সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে অপূর্ণ ডি অরবিটাল যদি থাকে তাহলে সেটাকে আমি কি বলবো, অবস্থান্তর মৌল বলবো। তাহলে সেই অনুযায়ী এটাও একটা অবস্থান, এটা দুটোটাই অবস্থান্তর মৌল এবং দুটোটার পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করতেছে। ঠিক একইভাবে আমরা দেখতে পাবো কপার 2+, কপার 1+, তারপর ক্রোমিয়াম 3+, ক্রোমিয়াম 2+, এইরকম অনেক যৌগ আমরা দেখতে পাবো। ওকে, একটা কোশ্চেন হয় যে Fe2+ আর Fe3+ এই দুটোর মধ্যে এটা বেশি স্থায়ী কেন? তোমাদের আমি মুখে একটু বলে দিই, এটার ইলেকট্রন বিন্যাসে তুমি দেখতে পাবা ডি অরবিটাল ইলেকট্রনগুলো অযুগ্মভাবে আছে এবং 5টা ইলেকট্রন আছে, এবং সেই 5টা ইলেকট্রন থাকার কারণে তোমরা সবাই জানো যে অর্ধপূর্ণ অবস্থায় সবথেকে বেশি স্থিতিশীল হয়, সে কারণে এটা বেশি স্থিতিশীল এর সাপেক্ষে। তারপর আমরা যেটা শিখবো সেটা হলো প্রভাবক রূপে কাজ করে। প্রভাবক রূপে কি কাজ করে তোমরা সবাই একটু আগেই শিখছো যে বিভিন্ন অবস্থান্তর মৌলগুলোর কি থাকে, একাধিক জারণ অবস্থা থাকে বা একাধিক যোজ্যতা প্রদর্শন করে। একাধিক যোজ্যতা প্রদর্শন করার কারণে তারা বিভিন্ন যৌগের সাথে যখন বিক্রিয়া হয়, বিক্রিয়ায় অস্থায়ী মাধ্যমিক অবস্থা তারা তৈরি করে, একটি অস্থায়ী যৌগ তৈরি করে তারা যখন বিক্রিয়া করে। মানে বিক্রিয়া করে বলতে যে প্রভাবক যে কাজ করে, প্রভাবক আসলে কি করে একটু দেখি। প্রভাবক আসলে কি করে, মনে করো তোমাদের আমি একটা সহজ একটা উদাহরণ দিই। A+B বিক্রিয়া করে এবি তৈরি করে। এখন এটা প্রভাবক ইউজ করলে কি হয়, প্রভাবক ইউজ করলে এই বিক্রিয়াটা যে হবে, এই বিক্রিয়া হওয়ার জন্য যে সক্রিয় শক্তি দরকার সেই সক্রিয় শক্তিটা কমে যায়। আর সক্রিয় শক্তিটা কিভাবে কমে যায়, এটার সাথে আমি মনে করো আয়রন প্রভাবক হিসেবে রাখছি। আয়রন প্রভাবক হিসেবে রাখলে মনে করো প্রথমে আয়রনের সাথে যুক্ত হয়েছে, সেই এ এবং আয়রন এই যে অস্থায়ী একটা অবস্থা তৈরি করছে, সেই অস্থায়ী অবস্থাটা খুব দ্রুত বিয়ের সাথে বিক্রিয়া করতে পারে। এটা একটা অবস্থা, মানে এটা একটা ঘটনার কারণে খুব দ্রুতের সাথে বিক্রিয়া করে এবিটা তৈরি করছে আর আয়রনটাকে মুক্ত করে দিচ্ছে। এই যে নতুন একটা পথের সৃষ্টি করলো, সেই পথ সৃষ্টি করার কারণে একে প্রভাবক হিসেবে ব্যবহার করা যায়। আর প্রভাবক হিসেবে ব্যবহার করার কারণটা কি, তাদের একাধিক যোজ্যতা স্তর থাকে। একাধিক যোজ্যতা স্তর থাকার কারণে তারা ভিন্ন ভিন্ন যৌগের সাথে ভিন্ন ভিন্নভাবে যুক্ত হতে পারে। ওকে, এখন যে টপিকটা বলবো সেটা হলো জটিল আয়ন গঠন। এই টপিকটা বলার জন্য, মানে এই টপিকটা নিয়ে আমি ডিটেলসে অনেক কিছু বলবো, কারণ তোমরা এই কথাগুলো না শুনলে বুঝতে পারবে না। এই জটিল আয়ন গঠন বোঝানোর আগে আর যে কথাটা বলবো সেটা হলো সন্নিবেশ বন্ধন বলতে কি বোঝায়। সন্নিবেশ বন্ধন, আমি এই টপিকটা খুব সুন্দর করে বলতেছি, সবাই একটু শুনো। আমরা সমযোজী যৌগ যখন গঠিত হয় বা সমযোজী বন্ধন যখন গঠিত হয়, তখন এ এবং বি দুইটা যৌগ তারা পরস্পর সমান সংখ্যক ইলেকট্রন শেয়ার করে। কি করে, সমান সংখ্যক ইলেকট্রন শেয়ার করে। যদি আয়নিক বন্ধন গঠিত হয় তখন এ সম্পূর্ণ একটা ইলেকট্রন বিকে দিয়ে দিবে, তাহলে সেখান থেকে এবি তৈরি হবে। আমরা একটু দেখি, এটা হলো সমযোজী, এটা হলো আয়নিক। এ সম্পূর্ণ ইলেকট্রন একে দিয়ে দিয়ে এ পজিটিভ হবে, এ নেগেটিভ হবে। আর এখানে কি হবে, দুইজনের সমান সংখ্যক ইলেকট্রন দিয়ে তাদের মধ্যে শেয়ার হবে। এই যে শেয়ারটা হচ্ছে, এই শেয়ারটা যদি এমন হয় যে একটা এলিমেন্ট বা একটা মৌল সম্পূর্ণভাবে একজন ইলেকট্রন দিচ্ছে, অপর মৌলটি কোনো ইলেকট্রন দিচ্ছে না, অপর মৌলটি সম্পূর্ণভাবে ওই দুইটি ইলেকট্রনকে শেয়ার করতেছে, তাহলে যে ধরনের বন্ধন তৈরি হবে সেটাকে বলা হয় সন্নিবেশ বন্ধন। আমি একটা উদাহরণ দিই অ্যামোনিয়া দিয়ে। মনে করো NH3 এর মুক্তজোড় ইলেকট্রন আছে এক জোড়া। এটা যখন একটা H+ সাথে যুক্ত হয়, আমরা একটু আবার বলি সন্নিবেশ বন্ধনটা কি। সন্নিবেশ বন্ধনটা হলো যখন একটা মৌল বা একটা যৌগ বা একটা আয়ন অপর একটা যৌগ, মৌল বা আয়নের সাথে যুক্ত হবে, তখন এই মৌল, যৌগ বা আয়ন এক জোড়া ইলেকট্রন একে দিবে। কয় জোড়া? এক জোড়া ইলেকট্রন দিবে, এবং সেই এক জোড়া ইলেকট্রন শেয়ার করবে, দুইজনেই সমানভাবে শেয়ার করবে। তাহলে ও দুইটা ইলেকট্রন পেলো, বাট ওর তো নিজস্ব কোনো ইলেকট্রন ছিল না। এই যে শেয়ার করতেছে, নতুনভাবে শেয়ার করতেছে, শেয়ার করার মাধ্যমে যে বন্ধনটা তৈরি হচ্ছে সেটাকে বলা হয় সন্নিবেশ বন্ধন। এটার ফুল নাম হলো সন্নিবেশ সমযোজী বন্ধন, কারণ এখানে ইলেকট্রনের শেয়ার হয়। সেই শেয়ারের মধ্যে ওর কোনো ইলেকট্রন দিবে না, বাট দুইটা ইলেকট্রন শেয়ার করবে আর ও একজোড়া ইলেকট্রন দিবে। এখানে যে ইলেকট্রন দিবে আর যাকে দিবে তার দিকে একটা কি থাকে, একটা তীর চিহ্ন থাকে। তাহলে এই যে বন্ধনটা গঠিত হয়েছে সেই বন্ধনটার নাম হয় সন্নিবেশ বন্ধন। ওকে, আমরা একটু ক্লিয়ার হয়েছি মনে হয়। সন্নিবেশ বন্ধন এ পর্যন্ত ক্লিয়ার। এখন
এই যে যে একজোড়া ইলেকট্রন দিবে, মনে রেখো, যে একজোড়া ইলেকট্রন দিতে পারবে শেয়ার করার জন্য, তাদেরকে বলা হবে লিগ্যান্ড। কি বলা হবে? লিগ্যান্ড। যারা একজোড়া ইলেকট্রন দিতে পারবে তাদেরকে বলা হবে, একজোড়া ইলেকট্রন দিয়ে সন্নিবেশ বন্ধন গঠন করবে তাদেরকে বলা হবে কি? লিগ্যান্ড। এখন এই লিগ্যান্ডগুলো অনেক প্রকার লিগ্যান্ড আছে, যেমন প্রশম প্রকৃতির লিগ্যান্ড আছে, অ্যামোনিয়া, পানি, তারপর যদি আমরা বলি অ্যানায়নিক লিগ্যান্ডের নাম বলি তাহলে আছে ফ্লোরাইড, তারপর আছে সায়ানাইড, আর এখানে একটা আছে কার্বনাইল লিগ্যান্ড। এই কয়েকটা লিগ্যান্ড আমাদের মনে রাখতে হবে, এই কয়টা। ওকে, এই কয়টা জিনিস আমরা শুনতে পাইছি। সন্নিবেশ বন্ধন কাকে বলে, সন্নিবেশ বন্ধন বলতে কি বোঝায় সেই সম্পর্কে আমরা বলছি। এখন আমরা শিখব জটিল আয়ন গঠন। তোমরা আজকেই দেখছো যে এই আমরা যে যৌগগুলো দেখতেছি সেই যৌগগুলো মানে স্থায়ী আয়নের ডি অরবিটাল কি থাকে? ডি অরবিটাল খালি থাকে, অরবিটাল খালি থাকে। এখন এই খালি থাকা ডি অরবিটালগুলোর মধ্যে একটু দেখো, 1 2 3 4, মনে করো আমি আয়রন নিয়ে কথা বলতেছি। আয়রন যখন দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে বা তিনটা ইলেকট্রন ছেড়ে দিবে, তাহলে কি অবস্থা হবে? 1 2 1 2, এটা হচ্ছে হুন্ডের নীতিতে, দুইটা ইলেকট্রন ছেড়েছে। তারপর এদের মধ্যে যদি ইলেকট্রন জোড়া গঠন করে, তাহলে কি এই দুইটা ফাঁকা অরবিটাল রয়ে গেছে। আবার 4s এরও অরবিটাল ফাঁকা রয়ে গেছে, আবার 4p এরও অরবিটাল তো ফাঁকা রয়ে গেছে, কারণ 4sটার মধ্যে ইলেকট্রন না থাকলেও 4pর উপস্থিতি, 4d s এর উপস্থিতি তো আছে, এবং 4s এর উপস্থিতি থাকা মানে কি 4p এর উপস্থিতি থাকা। এই অরবিটালগুলোর মধ্যে যদি কোনো লিগ্যান্ড আইসা বসতে চায় বা লিগ্যান্ডের ইলেকট্রন এসে বসতে চায়, ইলেকট্রন বসে যদি সন্নিবেশ বন্ধন গঠন করতে চায়, তাহলে তারা জটিল যৌগ বা জটিল আয়ন তৈরি করে। এখন অবস্থান্তর মৌলগুলোর মধ্যে এই ফাঁকা ডি অরবিটাল থাকার কারণে তারা জটিল যৌগ গঠন করে। আমরা একটি জটিল যৌগ এটা একটু বলি যে অবস্থান্তর মৌলসমূহ একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এরা জটিল আয়ন তথা জটিল যৌগ গঠন করে। জটিল যৌগ গঠনের ক্ষেত্রে অবস্থান্তর মৌল ও ক্যাটায়নসমূহ বিভিন্ন লিগ্যান্ড যেমন অ্যামোনিয়া, ওয়াটার, কার্বনাইল ইত্যাদি লিগ্যান্ডের সাথে জটিল আয়ন তথা জটিল যৌগ গঠন করে। নিম্নলিখিত কারণগুলোর জন্য জটিল আয়ন গঠন করে। এক, কেন জটিল আয়ন গঠন করে? 1, অসম্পূর্ণ ডি অরবিটাল। কেন তারা জটিল আয়ন গঠন করে? এই যে আমি বলে দিলাম তাদের অসম্পূর্ণ ডি অরবিটাল থাকে। অসম্পূর্ণ ডি অরবিটাল থাকে, ফাঁকা অরবিটালগুলোর মধ্যে মুক্তজোড় ইলেকট্রনগুলো এসে বসতে পারে। আর মুক্তজোড় ইলেকট্রনগুলো যখন এসে বসে কি করবে? একটা জটিল যৌগ তৈরি করবে। ওকে, সন্নিবেশ বন্ধন তৈরি করার মাধ্যমে জটিল যৌগ গঠন করবে। এরপর 2, ক্যাটায়নের আকার ক্ষুদ্র। ক্যাটায়নের আকার ক্ষুদ্র হওয়ার কারণে তাদের নিউক্লিয়াসের প্রতি, শেষ কক্ষপথের বা ডি অরবিটালে ইলেকট্রনের প্রতি অনেক ভালো একটা আকর্ষণ থাকে এবং তারা খুব সুন্দরভাবে বন্ধন তৈরি করতে পারে। ওকে, এই বন্ধনটা যে তৈরি করে সেই বন্ধনটা এমনভাবে তৈরি করে যাতে জটিল যৌগটা খুব ভালোভাবে ওইখানে ফর্ম অবস্থায় থাকে। এরপর 3, সন্নিবেশ সংখ্যা ও জারণ সংখ্যা। সাধারণত দেখা যায় জটিল যৌগ গঠনের যে ডি অরবিটাল বা অবস্থান্তর মৌল, সেই অবস্থান্তর মৌলগুলোর সন্নিবেশন সংখ্যা মানে যতগুলো, সন্নিবেশন সংখ্যা বলতে যা বোঝায় সেটা একটু বলে নেই। সেই সংখ্যাটা বলতে বোঝায় যে এখানে যতগুলো সন্নিবেশ বন্ধন গঠন করবে সেটাকে তার সন্নিবেশ সংখ্যা বা সন্নিবেশন সংখ্যা বলে। ওকে, সন্নিবেশ সংখ্যা বা সন্নিবেশন সংখ্যা বলে। ওকে, এখন এর ভিন্ন মান পরিবর্তনশীল জারণ অবস্থা থাকার কারণে তারা ভিন্ন ভিন্ন রূপ গঠন করে, এবং সেই ভিন্ন ভিন্ন রূপ গঠন করার কারণে তারা ভিন্ন ভিন্ন সংখ্যক লিগ্যান্ডকে জায়গা দিতে পারে, এবং লিগ্যান্ডকে যখন জায়গা দেয় সেই জায়গাগুলোর মধ্যে আইসা বন্ধন তৈরি হয় এবং বন্ধন তৈরি করে জটিল যৌগ তৈরি করে। আমরা একটা যৌগ নিয়ে আলোচনা করি, সেটা হলো আয়রন 26, আর্গন 3d6 4s2 4p0। এখন যদি আমি লিখি Fe2 প্লাস 26 আর্গন 3d6 4s0 4p0। ওকে, এখন এটার হুন্ডের নীতিতে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি লিখবো? আর্গন
1 2 3 4 4sটা খালি, 4pটাও খালি। তাহলে যখন তারা 4s 4p খালি থাকবে এবং এই 6টা অরবিটাল লিগ্যান্ডের উপস্থিতিতে তারা জোড়া তৈরি করবে। জোড়া তৈরি করার পর এই যে 5টা অরবিটাল, মানে এখন কোশ্চেনটা হলো যে 1 2 3 4 5 6, এই যে 6টা অরবিটাল, এই 6টা অরবিটাল একীভূত হয়ে একটা নতুন ধরনের অরবিটাল তৈরি করবে, সেটাকে বলে শঙ্কর অরবিটাল। সেটার নাম হলো শঙ্কর অরবিটাল। আমি এগুলো নিয়ে ডিটেলসে ক্লাস নিব, তোমরা একটু বোঝার চেষ্টা করবা যে কি হয় কি যখন ভিন্ন ভিন্ন অরবিটাল একই সাথে যৌগ গঠন করে, তবে ভিন্ন ভিন্ন অরবিটালগুলো একই সাথে একীভূত হয়ে সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করে। সমশক্তি সম্পন্ন অরবিটালকে বলা হয় শঙ্কর অরবিটাল। এখানে দেখা যায় যে 3d এর 2টা, 4s এর 1টা এবং 4p এর 3টা, এরা পরস্পর যুক্ত হয়ে d2sp3 শঙ্কর অরবিটাল তৈরি করে। শঙ্কর অরবিটাল তৈরি করে। এই শঙ্কর অরবিটালের মধ্যে অ্যামোনিয়ার যে মুক্তজোড় ইলেকট্রনগুলো আছে, সেই মুক্তজোড় ইলেকট্রনগুলো আইসা বসে পড়ে। মুক্তজোড় ইলেকট্রনগুলো আসে, আইসা একটা বন্ধন তৈরি করে। বন্ধন তৈরি করার মাধ্যমে এই যৌগটা তৈরি হয়। এই যৌগটার নামটা কি হয় আমরা নামটা একটু দেখি। হেক্সা অ্যামিনো ফেরাস 2 আয়ন। ওকে, আমি এটাকে সায়ানো দিয়েও প্রকাশ করতে পারবো। সায়ানো হলে কি হবে সেটা আমরা প্রকাশ করতে পারবো। আগে আমরা অ্যামিনো দিয়ে আঁকছি, অ্যামিনো দিয়ে এটার গঠনটা একটু আঁকি। Fe2 প্লাস NH3 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 2 প্লাস, এই যৌগটা গঠিত হয়। ওকে, এটার মধ্যে সংকরায়ন থাকে D2sp3। এই জটিল যৌগের সংকরায়ন আমি যখন পড়াবো তখন এইটা নিয়ে আরেকটু ডিটেলস আলোচনা করবো। সো তোমরা এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, শুধু মনে রাখবা যতগুলো অরবিটাল খালি আছে এই 6টা অরবিটালের মধ্যে বন্ধন গঠন করে। এখন এটা তার বৈশিষ্ট্য 6টার মধ্যে গঠন করতে পারে, এছাড়া আর কিছু না। ওকে, তাহলে কি হয় এখান থেকে এই যৌগটা গঠন করে। এখন এই যৌগটা, এই যে D2sp3 শঙ্কর অরবিটাল তৈরি করলো, এটা একটা জটিল যৌগ গঠন করছে, যৌগ গঠন করে এই কাঠামোটা তৈরি করছে। এখন তোমাদের বইয়ে সায়ানো দিয়ে আছে, সায়ানো দিয়ে একটু বুঝাই দেই। সায়ানো দিয়ে কি হয়, Fe2 প্লাস Cn মাইনাস Cn মাইনাস Cn মাইনাস Cn মাইনাস Cn মাইনাস। এখন একটু দেখো তো, এগুলোর প্রত্যেকটা আগে একটা করে মাইনাস আছে না? তো এই প্লাস, 2টা প্লাস 6টা মাইনাস, যোগফলটা কি হবে 4 মাইনাস। ওকে, এটার ক্ষেত্রে সেম ঘটনাই ঘটে, D2sp3 সংকরায়ন ঘটে এবং এর কাঠামোটা হলো অষ্টতলকীয়। মনে রেখো, অষ্টতলকীয় মনে রাখতে হবে। D2sp3 এই শঙ্কর অরবিটালটার কাঠামো হলো অষ্টতলকীয়। ওকে, সো এই টপিকটা দিয়ে পরীক্ষায় কোশ্চেন আসে, সো এটা খুব ভালো করে মনে রাখতে হবে। এখন আমরা যেটা শিখবো সেটা হলো অবস্থান্তর মৌলগুলো বর্ণযুক্ত যৌগ বা বর্ণযুক্ত আয়ন সৃষ্টি করে। বর্ণযুক্ত আয়ন সৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। এটা থেকে পরীক্ষায় মনে রেখো, এটা স্টার মার্ক দিয়ে রাখো, এটা দিয়ে কোশ্চেন আসবেই। বর্ণযুক্ত আয়ন সৃষ্টি, এটা কি ঘটে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তোমরা সবাই এই জিনিসটা তোমাদের মনে আছে যে কোনো একটি কক্ষপথে ইলেকট্রন যদি আসে উচ্চ কক্ষপথ থেকে, তাহলে শক্তি কি হয়, বিকিরিত হয়। আর এই বিকিরিত শক্তি কি হয়, বর্ণযুক্ত হয়। এই বিকিরিত শক্তি যদি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের হয়, তাহলে সেটাকে আমরা নির্দিষ্ট বর্ণ দেখতে পাই। ওকে, ওই 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে যদি থাকে, তাহলে সেটাকে আমি কি দেখতে পাই, বর্ণযুক্ত দেখতে পাই। এই কথাটা সবার মনে রাখতে হবে। হ্যাঁ, এখন এই বর্ণযুক্ত আয়ন সৃষ্টি কিভাবে হয়, কি ঘটে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তোমাদের
একটা জিনিস মাথায় রাখতে হবে, জটিল যৌগগুলো মানে অবস্থান্তর মৌলগুলো জটিল যৌগ গঠন করে, আর জটিল যৌগ গঠনের জন্য অবস্থায় কি লাগবে? লিগ্যান্ড লাগবে। লিগ্যান্ড ফিল্ডে মানে লিগ্যান্ড সাথে যখন যৌগ গঠিত হয়, লিগ্যান্ডের সাথে যখন যৌগ গঠিত হয় তার মানে সেটাকে লিগ্যান্ড ফিল্ড বলা হয়, লিগ্যান্ড ফিল্ড বলে। লিগ্যান্ড ফিল্ডে আমার এই যে ডি অরবিটাল, এটা একটু মাথায় রেখো, ডি অরবিটালের মধ্যে কিছু ইলেকট্রনের আদান প্রদান ঘটে বা কিছু ইলেকট্রন একটা স্তর থেকে আরেকটা স্তরে চলে যায়। একটু আমরা এই কথাগুলো নিয়ে আলোচনা করব। আরেকটা কথা একটু বলে নেই, আমি সম্পূর্ণ যে কথাগুলো বলবো এটা মনে রাখবা যে এইটা বিজ্ঞান এটাকে ব্যাখ্যা করছে ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব, এটা ব্যাখ্যা করছে মানে এই যে ঘটনাটা ঘটে এটা ক্রিস্টাল ফিল্ড তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করে। ক্রিস্টাল ফিল্ড তত্ত্বের কী বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথম কথাটা হলো আমরা সবাই জানি যে ডি ব্লক মৌল, এটা একটা ডি ব্লক মৌল বা এটা একটা অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌলের অবশ্যই ডি অরবিটালটা কী হবে? অপূর্ণ থাকবে। অবশ্যই ডি অরবিটাল কী হবে? অপূর্ণ থাকবে। এবং এরা যখন নির্দিষ্ট অরবিটালে অবস্থান করবে সেই অবস্থাটাকে বলা হয় ডিজেনারেট অবস্থা। ডিজেনারেট, ডিজেনারেট অবস্থা বলে। ওকে, একটা নির্দিষ্ট অরবিটালে অবস্থানকালে তাদের ইলেকট্রনের শক্তির কোনো পার্থক্য ঘটে না, এই অবস্থাকে বলে ডিজেনারেট অবস্থা। মনে থাকবে কি বলছি? যখন ইলেকট্রনগুলোর শক্তির পার্থক্য না ঘটবে, মানে একই অরবিটালে তারা যখন অবস্থান করবে তখন তাদের শক্তির কোনো পার্থক্য থাকে না, আর শক্তির যদি কোনো পার্থক্য না থাকে তখন তারা যে অবস্থায় থাকে সেই অবস্থাটাকে বলে ডিজেনারেট অবস্থা। ওকে, কোনো কনফিউশন আছে এই লাইনে? এই লাইনে কোনো কনফিউশন থাকার কথা না, মনে হয় আমরা লাইনটা বুঝতে পারছি যে এই অবস্থায় যখন আসে সেই অবস্থাটাকে বলে ডিজেনারেট অবস্থা। এদেরকে যখন ক্রিস্টাল ফিল্ডে এদেরকে যখন লিগ্যান্ড ফিল্ডে পাঠানো হয় তখন তাদের নন ডিজেনারেট অবস্থা তৈরি হয়। নন ডিজেনারেট অবস্থা বলতে কি হয়? সেটা হলো এই যে অরবিটালটা আছে সেই অরবিটালটা দুইটা স্তরে ভেঙে যায়, দুইটা ভাগে ভেঙে যায়। কি বলছি কথাগুলো? যখন তাদেরকে আমরা কোনো লিগ্যান্ড ফিল্ডে রাখবো, লিগ্যান্ড ফিল্ডে রাখার ফলে এই অরবিটালটা দুইটা ভাগে ভেঙে যায়। দুইটা ভাগে যখন ভেঙে যায় কি হবে? দুইটা ভাগে ভেঙে যাবে। এই দুইটা ভাগে ভেঙে গিয়ে তাদের কি শক্তির পার্থক্য ঘটবে। তোমরা সবাই জানো কোন একটা অরবিটাল একই জায়গায় যখন আসে তখন তাদের শক্তির খুব সামান্য পার্থক্য বা পার্থক্য নেই বললেই চলে, কিন্তু যদি তারা দুইটা ভিন্ন ভিন্ন জায়গায় থাকে এবং একটা একটা থেকে উপরে নিচে থাকে তাহলে শক্তির কি হবে? ভিন্নতা দেখা যাবে। আর শক্তির ভিন্নতা থাকারকে বলা হয় নন ডিজেনারেট অবস্থা। কি বলে? নন ডিজেনারেট অবস্থা এটাকে বলে। এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হলো ইজি আর একটা হলো T2G, মানে নাম দিচ্ছে একটা ইজি আর একটা হলো T2G। ওকে, এখন দেখো তোমরা সবাই চিন্তা করো যে অবস্থান্তর মৌল লিগ্যান্ড ফিল্ডে দুইটা অংশে ভেঙে গেছে, তার মানে শক্তির পার্থক্য হয়েছে। আর শক্তির পার্থক্য যখন থাকবে, মনে করো আমার 6টা ইলেকট্রন, এখানে 6টা ইলেকট্রন আমি রাখি নাই বা রাখছি, যাই হোক রাখছি, কারণ তাকে আমি যদি ইসের মধ্যে দেই, কি বলে ওই যৌগ গঠন মানে লিগ্যান্ড ফিল্ডে রাখার পর তাদের মধ্যে যদি সূর্যের আলো পড়ে, তো সূর্যের আলো পড়লে কি হবে? শক্তির শোষণ করে তারা শোষণ করতে পারবে, মানে তাদের শক্তি শোষণ করার একটা অবস্থা থাকবে। কেন থাকবে? এই ইলেকট্রনগুলো শক্তি শোষণ করে উপরের স্তরে যেতে পারবে। আমরা এই লাইনটুকু পর্যন্ত বুঝতে পারছি? কি করতেছে? এই ডি ব্লক মৌল যৌগ গঠন করছে বা একটা ক্রিস্টাল ফিল্ডে আছে। ক্রিস্টাল ফিল্ডের মধ্যে আমি কি করছি? বাইরের থেকে লিগ্যান্ড ফিল্ডে আছে, বাইরে থেকে সূর্যের আলো দিছি। তো সূর্যের আলো দিলে এই যে যেহেতু তারা ইলেকট্রন মানে অরবিটালটা ভেঙে গেছে শক্তির পার্থক্যের কারণে, তো ইলেকট্রন অরবিটাল ভেঙে যাওয়ার কারণে ইলেকট্রনগুলো একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে গেছে। আর একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে যদি যায় তাহলে শক্তি শোষণ করবে। এখন দেখো সূর্যের আলো অনেক বর্ণের সমষ্টি, অনেক তরঙ্গদৈর্ঘ্যের সমষ্টি। এখন এই তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে যেটা সে গ্রহণ করবে, যে অংশটা সে গ্রহণ করবে, মনে করো 7টা বর্ণের
যে বর্ণ গ্রহণ করবে তা বাদে বাকি অংশগুলো কি করবে? বিকিরণ করবে। ওকে, আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি। এই যে এই যৌগটার বর্ণ টিয়া কালার বা হলুদ কালার, আমি বলতে পারি টিয়া কালার। এখন এইটা টিয়া কালার বা হলুদ কালারটা সে কি করতেছে? বিকিরণ করতেছে। আর বাকি সব বর্ণ কি করছে? শোষণ করছে। এই বর্ণযুক্ত আয়ন সৃষ্টির যে বিষয়টা, এটার ক্ষেত্রে সেম জিনিস। কে কি করতেছে? একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যে আলো শোষণ করতেছে, বাকি সব বর্ণ সে বিকিরণ করতেছে। যে বর্ণগুলো সে বিকিরণ করতেছে সেটাকে আমরা সেই বর্ণ আমি দেখতে পাচ্ছি। আমরা কথাটা মানে বুঝতে পারছি যে যতটুকু সে শোষণ করবে সেই অংশটা তো রেখে যাবে, আর বাকি বর্ণগুলো কি করবে? বিকিরণ করবে। আর বিকিরণ করলে সেটাকে আমরা দেখতে পাবো। এটাকে বলা হয় তার নির্দিষ্ট বর্ণ। এ কারণে তারা নির্দিষ্ট বর্ণ দেখতে পায় বা নির্দিষ্ট বর্ণ তাদের মধ্যে দেখা যায়। ওকে, আচ্ছা। এই যে বর্ণটা সে শোষণ করে তার সম্পূরক বর্ণ সে বিকিরণ করে। সম্পূরক বর্ণ মানে হলো, মনে করো আমি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য লাল বর্ণ শোষণ করতেছি। তা লাল বর্ণ বাদে তো আরও 6টা বর্ণ আছে। এই 6টা বর্ণ তারা কী করবে? বিকিরণ করবে। এখন বিকিরণ যখন করবে, 6টা বর্ণ বিকিরণ করে, 6টা বর্ণ বিকিরণ করে এক মিলিত হয়ে একটা নতুন বর্ণ তৈরি করবে, সেটাকে আমরা তার সম্পূরক বর্ণ বলবো। সম্পূরক বর্ণ বলবো। মানে যে বর্ণটা শোষণ করবে সেই বর্ণটা বাদে বাকি যে বর্ণগুলো মিলিত হবে, মিলিত যে বর্ণটা দেখা যাবে সেটাকে বলবো ওই লাল বর্ণের সম্পূরক বর্ণ। ওকে, এই টপিকটা খুব ভালো করে বাসায় মুখস্থ করবে। আজকে ক্লাসটুক এই পর্যন্তই। কোনো কিছু না বুঝলে আমাকে কোশ্চেন করো। আচ্ছা, লাস্ট দিন সালফারের একটু ঝামেলা ছিল। আমি একটু ভুলে ইলেকট্রন জিনিসটা ভুল করেছিলাম। কী ছিল? 1s2, 2s2, 2p6, 3s2, 3p4। আমি এখানে 2 দিয়েছিলাম, এটা 3p4 হবে। হ্যাঁ, মনে থাকে যেত 3p4, 3px2, 3py1, 3pz1 মনে থাকবে। ওকে, ধন্যবাদ। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসটা করার জন্য। কিছু না বুঝলে আমাকে টেক্সট করে জানাও, কমেন্ট না, আমাকে টেক্সট করো। মানে টেক্সট করো, আমাকে টেক্সট করলে আমি সেটা দ্রুত আমি দেখতে পাবো। ধন্যবাদ সবাইকে।